এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ভয় কাঁপতে থাকা প্রাণীশা পাত্রের দিকে তাকিয়ে লজ্জা ফুলে হাঁ করে তাকিয়ে থাকলো। সকাল থেকে তার মায়ের বকবকানির কারণে পাত্রের পক্ষের সামনে বসেছিল সে। নার্ভাসনেসের জন্য নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে ফ্লোরে ঘষছিল। পাত্রের দিকে ফুলেও তাকায়নি। হঠাৎ নাম জিজ্ঞেস করায় প্রাণীশার মনে হলো অতি পরিচিত কেউ। মুখের দিকে তাকাতেই মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। এটা তো তারই বয়ফ্রেন্ড রেয়ান। 5 বছরের সম্পর্ক প্রাণীশার রেয়ানের সঙ্গে। রেয়ানের প্রপোজের থেকে প্রেমের শুরু। এখন প্রাণীশা প্রাণ দিয়ে ভালোবাসে রেয়ানকে। কয়েকদিন আগেও প্রাণীশা যখন রেয়ানকে বিয়ের জন্য বলল, রেয়ান বলেছিল কয়েকদিন যাক, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। অথচ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে এলো। আচ্ছা, অবাক হলো, ভীষণ খুশিও হলো। ইস, ভালোবাসার মানুষটার সঙ্গে সারা জীবন কাটানোর মতো সুসংবাদ আর কি হতে পারে। প্রাণেশা ঠিক করলো রেয়ানকে এবার ধরবে। পেয়েছেটা কি? সকাল থেকে ফোনের উপর ফোন দিয়েছে সে, একবারও রিসিভ করেনি। কিছুক্ষণ পর রেয়ানের বাবা নিজেই বলল দুজনকে একটু আলাদা করে কথা বলতে। প্রাণেশা সুযোগ পেয়ে হাতছাড়া করলো না, রাজি হলো। প্রাণেশা আর রেয়ানকে নিজের রুমেই নিয়ে গেল। যেহেতু প্রাণীশা আগে থেকে রেয়ানকে চেনে, তাই লজ্জা না পেয়ে রুমের সিটকিনি লাগিয়ে দিল। রেয়ান পাশেই ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাণীশা কয়েক কদম এগিয়ে খপ করে রেয়ানের কলার টেনে রাগী মুখে তাকালো। সমস্যা কি? ফোন ধরনি কেন? জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার জায়গায় অন্য কেউ হলে কি হতো? জবাব দাও রেয়ান তাহজিব। রেয়ান কোনো উত্তর দিল না। ব্যায়াম পুষ্ট লম্বা দেহের উপর আক্রমণাত্মক দৃষ্টি দিয়ে তাকানো প্রাণীশাকে হালকা হাতে ছাড়িয়ে নিল। হাসি ভঙ্গিতে পাশের সোফায় বসে এসির রিমোটটা দিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। পায়ের উপর পা তুলে হাত ঘড়ির টাইমটা দেখে নিল। প্রাণীশা অবাক হয়ে তাকিয়ে দেখছে রেয়ান এমন কেন ব্যবহার করছে। সে বুঝতে পারছে না। হঠাৎ করে প্রাণীশার মনে হলো রেয়ানকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। সাধারণত রেয়ান সুন্দর, 5 ফুট 10 লম্বা দেহের ফর্সা ত্বকের অধিকারী, কিন্তু এই সামান্য কিছু পার্থক্য লাগছে আজ। যেমন বেশি ফর্সা দেখাচ্ছে, চুলগুলো একটু বড়, দেহটাও যেন আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এমন সৌন্দর্য বৃদ্ধি হওয়ার কারণ বুঝতে পারল না। বেশিরভাগ সময় রেয়ান তার রাগ ভাঙায়। যখনই প্রাণীশা রাগে তখন রেয়ান কান ধরে, আদুরে কথা বলে। কিন্তু এখন এমন করছে কেন? রেয়ান প্রাণীশার হাত হ্যাঁচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। প্রাণীশা হকচকিয়ে তাকিয়ে আছে। তাকে আরো বিভ্রান্ত করতে রেয়ান প্রাণীশার ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। প্রাণীশা থরথরিয়ে কাঁপা শুরু করলো। 3 বছরে প্রাণীশা কখনোই রেয়ানকে এত কাছে আসতে দেয়নি। আজকে রেয়ানের ছোঁয়া বোধহয় বদলে গেছে। আগে হাত ধরলেও তেমন কোনো অনুভূতি হতো না, অথচ কেমন অস্থিরতা ভেসে যাচ্ছে আজ। এত প্রখর ছোঁয়ায় চুপসে গেল প্রাণীশা। রেয়ান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাগ ভালো না প্রাণ, শরীরের ক্ষতি হয়। প্রাণ কখনো তো এই নামে ডাকুনি, তাহলে আজ কেন? রেয়ান অধর ছড়ি হাসল। প্রাণীশার চুলগুলো পেছনে সরিয়ে হিম শীতল কণ্ঠে বলল, আগে তো শুধু প্রেমিকা ছিলে, কয়েকদিন পর বউ হয়ে যাবে। বউ তো নেশার জিনিস প্রাণ, তাই এখন থেকে তোমার এই নামই বরাদ্দ হবে। প্রাণীশা ফ্যাল করে তাকিয়ে রইল। রেয়ান তার ছোঁয়ায় তাকে আবারও ডোবালো। প্রাণীশা কাঁপতে থাকা গলায় বলল, আজকে আমায় মেরে দেওয়ার মনোভাব স্থির করলে? রেয়ান হাসল। দূরে সরে এসে প্রাণীশার গলায় 2 আঙুল আলতো ছুঁয়ে বলল, এমন 1000বার মরতে তৈরি হও প্রাণ। ধীর গতিতে বলল। প্রাণীশা কথাটাকে স্বাভাবিকভাবেই নিল। দুজনই বের হয়ে সম্মতি দিতেই বিয়ের কথা আগালো। ধুমধামে রেয়ান প্রাণীশার বিয়ের আয়োজন শুরু হলো। নিজের রুমে বসে প্রাণীশা বধূ বেশে চুপটি করে বসে আছে।
কিছুক্ষণ পরই বর আসবে। রেয়ান আর কিছুক্ষণ পরই তার নামে লেখা হয়ে যাবে। কি মনে করে প্রাণিশা মোবাইল হাতে নিল, মনে মনে ভাবল একবার কল করে দেখা যাক রেয়ান কোথায়। কল দিতেই 3বারের সময় রিসিভ হলো। সাথে সাথেই রেয়ান অতি আদুরে কঞ্চে বলল, সরি জান, আসলে এই 10 দিন একদম কল করতে পারিনি। বাবা আমাকে আর্জেন্ট কিছু কাজে সিঙ্গাপুর পাঠিয়েছিল, এত ঝামেলা যে তোমায় কল করার সময় পাইনি। প্রাণিশা থম মেরে বসে পড়ল। বুকের ভিতর হঠাৎ অস্থিরতায় ভরে উঠেছে। ভাঙা কণ্ঠে বলল, মানে আজ তোমার আর আমার বিয়ে। কয়েকদিন আগেও তো তুমি বললে আমায় লাল বেনারসিতে দেখতে চাও না। রেয়ান বিরক্তি ভঙ্গিতে অবাক হয়ে বলল, এইসব কি উল্টাপাল্টা বলছো প্রাণিশা? 10 দিন আগেই তো আমি সিঙ্গাপুর চলে এসেছি, বিয়ে কিভাবে করব? প্রাণিশা থাপ করে নিচে বসে পড়ল। কি করে সম্ভব এটা? যদি রেয়ান সিঙ্গাপুরেই থাকে তাহলে 2 দিন আগেও এসে ওকে জড়িয়ে ধরলো সে কে? প্রশ্নে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। না, আর চুপ করে থাকা যাবে না, না হলে ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে ফেলবে প্রাণিশা। দ্রুত উঠে দাঁড়িয়ে কপালের উপর জমা ঘাম মুছল সে। দরজা খুলতে হাত বাড়াতে কেউ একজন দরজা টান দিয়ে খুলে ফেল। হকচকিয়ে সামনে তাকালো প্রাণিশা। রেয়ান দাঁড়িয়ে আছে। প্রাণিশা মনে মনে ভাবল, এই রেয়ান হতে পারে না। রেয়ান অদ্ভুত ভঙ্গিতে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। প্রাণিশা ভেতর ভেতর ভয় কাঁপছে। সাহস করে চিৎকার করে বলল, কে আপনি? আপনি আমার রেয়ান হতে পারেন না। রেয়ানের মাঝে কোনো আলাদা প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেন আগে থেকে এই ব্যাপারে অবগত। চুপ করে কিছুক্ষণ তাকিয়ে প্রাণিশার কোমর ধরে টেনে নিল। প্রাণিশা এত শক্তির সাথে নাপের হাঁপিয়ে উঠল। ব্যক্তিটি প্রাণিশার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বলেছি না প্রাণ, এত রাগ দেখাবে না। আর আমার সাথে তো নয়, এখনো চেনোনি আমায়। কিছুটা থেমে অস্বাভাবিকভাবে ঘাড় বাঁকিয়ে বলল, শোনো প্রাণ, আমাকে রাগিও না, এর ফল ভালো হবে না। শুনেছিলাম তোমার বাবার হার্টের অসুখ আছে, এর আগেও 2বার অ্যাটাক হয়েছে। একটা মাত্র মেয়ে, বিয়ের আসরে বিয়ে ভাঙলে নিশ্চয়ই সহ্য করতে পারবে না। এবার কিন্তু অ্যাটাক হলে মারা যাওয়ার সম্ভাবনা 100%। প্রাণিশা ফুপিয়ে ফুপিয়ে কাছে। হে কেমন পরীক্ষায় পড়লো সে। ঠিকই, এবার যদি বিয়ের আসরে বিয়ে ভাঙে তাহলে আর সে সহ্য করতে পারবে না। কিন্তু বিয়ে করলে রেহানকে এই করে সহ্য করবে। তার প্রথম ভালোবাসা রেহান, তাকে ভুলে এই বহুরূপীর সঙ্গে কি করে সংসার করবে ভেবে পাগল পাগল লাগছে নিজেকে। প্রাণেশার জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে বলে উঠল, ব্যক্তি কখনোই না, আপনাকে বিয়ে করব না আমি। আমার ভালোবাসা রেয়ান। এটি ভীষণ রেগে গেল। নিজের গায়ে সর্বশক্তি লাগিয়ে প্রাণেশার গলা চেপে ধরল। ফুসতে ফুসতে বলল, খবরদার, তোমার মুখে অন্য কারো দাম আমি সহ্য করব না প্রাণ। তোমার চোখে মুখে অন্তরে তোমার দেহের সর্বাঙ্গে শুধু এই আমার বিচরণ চলবে। তুমি আমার প্রাণ, যে আমার প্রাণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে তাকে কেটে টুকরো টুকরো করতে আমি 2বার ভাববো না। প্রাণেশা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কেমন হিংস্র পশুর মতন ব্যবহার। এই মানুষটাকে বিয়ে করলে বাঁচার সম্ভাবনা আছে কি? মনে সংশয় জাগে প্রাণেশার। চোখের পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে আসছে। ব্যক্তিটি লম্বা শ্বাস ফেলে প্রাণেশাকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে ভাঙার কোনো চেষ্টা করবে না প্রাণ। চুপচাপ নিজে যাবে, কবুল বলবে। যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো তো তোমার রেয়ানকে সিঙ্গাপুরের মাটিতেই পুঁতে রাখবো। প্রাণেশা শব্দ করা ভুলে গেছে। সে বুঝে গেছে সামনে দাঁড়ানো ব্যক্তিটি সামান্য কেউ নয়। কতটা শক্তিশালী হলে ফোনের রেয়ানের সাথে কথা বলে যে সত্যিটা প্রাণেশা জেনে গেছে তা নিমিষেই ধরে ফেল। অর্থ ও শক্তি দুটোই প্রচুর পরিমাণে আছে এর। কোনোভাবেই এখন পালানো সম্ভব না। প্রাণেশাকে চুপ থাকতে দেখে লোকটি ঠোঁট এলিয়ে হাসল। সে বুঝে গেছে প্রাণেশা আর পালানোর চেষ্টা করবে না। প্রাণেশার কাছে 2 পা এগিয়ে গেল সে। হাত দিয়ে গাল মুছে দিয়ে মাথার ঘোমটা টেনে আরেকটু বাড়িয়ে দিল। মুখ বাড়িয়ে প্রাণেশার চোখের পাতে চুমু খেয়ে সরে গেল। ধীর পায়ে গম্ভীর ভঙ্গিতে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণেশা চুপ করে চেয়ারে পুতুলের ন্যায় শক্ত হয়ে বসে থাকলো। ব্যক্তিটির সত্যিটা জানতে হলেও বিয়ে করতে হবে মনে মনে স্থির করে। এখন পালানোর পথ না পেলেও বিয়ের পর তো পাবে। এখন না একদিন তো
রহস্য বের করবেই। সেদিনই হিংস্র বহুরূপীকে ডিভোর্স দেবে, এতে যা হওয়ার হোক। কিছুক্ষণ পরেই কাজিনরা এসে তাকে নিজে নিয়ে গেল। পুতুলের মতোই কবুল বলে বিয়ে সম্পূর্ণ করলো। বিদায়ের সময় প্রাণিশা কাঁদলো না, অনুভূতিহীন ভাবে বসে থাকলো। গাড়ির দিকে যাওয়ার সময় মাথা এলিয়ে বসে নিজের ভাগ্যের উপর ছিল হাসল। মনের তীব্র হাহাকার যেন বেরিয়ে যাচ্ছে। কি হবে আগামীর ভবিষ্যৎ? রেয়ানকে সে কি জবাব দেবে? আর এই বহুরূপী বা কি করে স্বামীর স্থান দেবে সে? শ্বশুর বাড়ির সামনে গেট খুলতে প্রাণিশা বাহিরে বের হলো। বাড়ি দেখে অবাক না হয়েও পারল না। কালো রঙের এমন বিশাল বাড়ি প্রথমবার দেখলো সে। প্রাণিশার বাবারও যথেষ্ট টাকা পয়সা আছে, বাড়িও যথেষ্ট সুন্দর, কিন্তু এত বড় নয়। কালো রং দিয়ে এমন কেন করলো বাড়িটাকে? প্রাণিশা বুঝে উঠতে পারে না। লম্বা শ্বাস ছেড়ে সবার সাথে ভেতরে প্রবেশ করলো। রাহাত তেহজিব নিজের রুমে বসে চিন্তায় পাচারি করছেন। মিসেস অদিতি তেহজিব ভেতরে প্রবেশ করে বললেন, কি হয়েছে? আপনি এভাবে পায়চারি করছেন কেন? তিনি চিন্তিত ভঙ্গিতে বললেন, তুমি বুঝতে পারছো না কেন? আমি তো চিন্তা করছি এমন করে মেয়েটাকে ধোঁয়াশে রাখা উচিত হচ্ছে। মিসেস অদিতি ভাবলেশীন ভাবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালেন। তিনি ভীষণ ক্লান্ত। ছেলের বিয়েতে খাটুনি কম হয়নি, এখন লম্বা একটা ঘুমের প্রয়োজন তার। হাতের চুড়িগুলো খুলতে খুলতে হাই তুলে বললেন, এত চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। মিস্টার রাহাত অবাক হয়ে প্রশ্ন করলেন, আর এখন মেয়েটার জীবন এখন নষ্ট হয়নি? তোমার বড় ছেলে কেমন মানুষ তুমি জানো না? মেয়েটাকে বাঁচাতে দেবে? হালকা হালকা আলোর মাঝে চুপ হয়ে বসে আছে প্রাণিশা। মনের অসংখ্য প্রশ্নগুলো দমিয়ে অপেক্ষা করছে রেয়ানের মতো দেখতে বহুরূপের। 1 ঘন্টা হলো প্রাণিশাকে রুমে এনে বসানো হয়েছে। পরিবেশ ঠান্ডা হলেও ভারী শাড়ি পরে শ্বাস ছাড়তেও নাভিশ্বাস উঠে যাচ্ছে প্রাণিশার। খট করে আওয়াজ হতে প্রাণিশা দরজার দিকে তাকালো। হ্যাঁ, বহুরূপী লোকটা এসেছে। এবার প্রাণিশা কোমর বেঁধে নেমেছে, কিছুতেই সত্য না জেনে থাকবেই না। সামনে তাকিয়ে দেখলো খাটের সামনে এসে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি। হালকা আলোয় কেমন যেন অপার্থিব দৃশ্য মনে হচ্ছে লোকটিকে দেখে। এই জায়গায় রেয়ান থাকলে আজ প্রাণিশা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। একই চেহারা হলেও তা হতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে লোকটির সামনে দাঁড়াতে নিয়েও পারল না প্রাণিশা। তাই আগেই লোকটা প্রাণিশার বাহু চেপে বসিয়ে পাশে বসে পড়ল। প্রাণিশা রেগে পড়ল। সমস্যা কি আপনার? বারবার কেন এমন করছেন? ব্যক্তিটি অধর করে বাঁকা হাসি ছড়িয়ে ছিটিয়ে পড়ল, কোনো সমস্যা নেই প্রাণ, সব সমস্যার সমাধান হয়েছে আজ, সব হিসাব পূর্ণ হলো। প্রাণিশা বাঁকা উত্তরের তেমন কোনো অর্থ খুঁজে বের করতে ব্যর্থ হলো। হাত ছাড়াতে ধস্তাধস্তি শুরু করলো ব্যক্তিটি। একসময় জরিপ থমক দিল। হয়েছে কি? এমন করছো কেন? আর একবার ছাড়ানোর চেষ্টা করলে পরিণতি কিন্তু ভাবতেও পারবে না। প্রাণিশা কড়া ধমকে চুপ হলেও চোখে পানি এসে পড়ল। ছোট্টবেলা থেকে ভীষণ আদরে এসে বাবা মা এমনকি পুরো নানা দাদার পরিবারের সকলের চোখের মণি। একবেলা তাকে খাওয়ানোর জন্য 3 জন মানুষ লেগে থাকে। আত্মজোরে তাকে কখনো কেউ বাকেনি। তাই খুব অভিমান হলো প্রাণিশার। তার কথা হলো এভাবে কেন বুকবে। হাত ছাড়াতে এবার আরো জোর দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো প্রাণিশা। ব্যক্তিটি ফরকালো না, বুঝতে পারলো তার প্রাণের অভিমান হলো। জোর করে টেনে কোলে বসিয়ে চোখ মুখ মুছে দিল। সারা দিনে দুশ্চিন্তা আর ধকলে মুখটা ভীষণ শুকনো লাগছে। ব্যক্তিটি উঠে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণিশা হা করে তাকে আবার মুখ ফুলিয়ে কিছুক্ষণ কাঁদল। ব্যক্তিটি ঘরে আসতেই প্রাণিশা দেখলো হাতে একটা প্লেট, তার মধ্যে ভাত আর মুরগির ভাজা মাংস সাথে ডাল। প্রাণিশা মনে মনে ভাবল, এই লোক কিভাবে জানলো আমার ভাতের সঙ্গে ডাল আর মুরগির মাংস দিয়ে খেতে ভালোবাসি? লোকটা হাত ধুয়ে এসে প্লেট থেকে 1 লোকমা ভাত মাখিয়ে প্রাণিশার মুখের সামনে ধরল। প্রাণিশার ক্ষুধা লাগলো, অভিমানী স্বরে বলল, আমি খাবো না, আগে বলুন কে আপনি? ব্যক্তিটি শক্ত গলায় বলল, আগে চুপচাপ খাও, তারপর বলবো। প্রাণিশা সত্যি জানার জন্য ব্যাকুল হয়ে দ্রুত ভাতের লোকমা মুখে নিল। অর্ধেক খাওয়ার পর প্রাণিশা বাচ্চাদের মতন 2 হাত দিয়ে না দেখালো, বোঝানোর চেষ্টা করলো, আমার পেট ভরে গেছে।
ব্যক্তিটি বুঝতে পেরে প্লেট সহ উঠে দাঁড়িয়ে যেতে যেতে আদেশের সুরে বলল। বেড বক্স থেকে পানিটা খাও। প্রাণেশার কেন জানি মনে হলো লোকটা ভীষণ কেয়ারিং, যেমনটা সে রেয়ান তার প্রেমের প্রথম দিক চাইতো ঠিক তেমন। রেয়ান তার খেয়াল রাখলো মাঝে মাঝে কেমন একটা উদাসীন ভাব, অথচ সম্পর্কের শুরু দিকে ছিল স্বপ্নের মতন। ভাবতে ভাবতে পানিটা খেয়ে চুপ করে বসলো, আবার ভাবলো লোকটা আস্তে আস্তে কাপড়টা চেঞ্জ করে ফেলি। ব্যাগ থেকে কাপড় বের করে বদলে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ব্যক্তিটি ভেতরে ঢুকলো। প্রাণেশা তাওয়াল রেখে এগিয়ে গেল লোকটির সামনে, দাঁড়িয়ে হাত ভাঁজ করে বলল। এবার বলুন। লোকটি ড্রেসিং টেবিলের দিকে ফিরে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল। কি বলবো? প্রাণেশার এমনই আর কি পছন্দ হলো না। পাঞ্জাবি খুলে ফেলতে দেখে চোখ মুখ ঢেকে চিৎকার করে বলল। লজ্জার শরম নেই? অপরিচিত মানুষের সামনে জামা কাপড় খুলে ফেলেন। ব্যক্তির এমন অযাচিত কথা অপছন্দ হলো। উদাম গায়ে এগিয়ে এসে প্রাণেশার পিঠে এক হাত রেখে গালে চুমু খেয়ে বলল। প্রথম কথা, আমি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যাইনি, ট্রাউজার আছে। দ্বিতীয়ত, তোমার স্বামী অপরিচিত কারোর সামনে জামা খোলে না। মিসেস সুফিয়ান তেহজিব। প্রাণেশার চোখ সুফিয়ানের উদাম গা দেখে উড়ে যেতে চাইল। আত্মফর্সা ত্বকের সাথে ব্যায়ামপুষ্ট দেহ চোখে লাগছে। প্রাণেশার চোখ মুখ খিচে বলল। দূরে যান বলছি, আপনি দেখছি উচ্চ লেভেলের বেহায়া। সুফিয়ান হেসে সরে গেল, গায়ে কফি কালারের শার্ট চাপিয়ে গম্ভীর গলায় বলল। শোনো প্রাণ, আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি সুফিয়ান তেহজিবের স্ত্রী। তোমার অতীতে কে ছিল কে ছিল না আমি এত কিছুর ধার ধারি না। আর হ্যাঁ, তোমার রেয়ান সম্পর্কে আমার ছোট ভাই, 2 বছরের বড় আমি তার। তাই এখন থেকে তাকে শুধু এক নজরেই দেখতে পারো, দেবর। প্রাণেশা খাটের উপর থাপ করে বসল, চোখ লাল হয়ে আসছে। কি অসহ্য যন্ত্রণা! যে মানুষটা জীবনের প্রথম প্রেম হিসেবে এলো, তাকে কি করে প্রাণেশার স্বামীর ছোট ভাই মানবে? চিৎকার করে বলল। আপনার লজ্জা করলো না ছোট্ট ভাইয়ের ভালোবাসায় কুনজর দিতে? সুফিয়ান প্রাণেশার গাল চেপে ধরল, রাগে কাঁপতে কাঁপতে অদ্ভুত ভাবে সাইকোর মতো হেসে বলল। না, করলো না। ভালোবাসা তুই আমার, বলেছি না? প্রাণ শুধু আমার। তোর নেশায় পুরো অঙ্গার হয়েছে আমি, তোকেও হতে হবে এই অঙ্গারের নেশা। প্রাণেশার গাল ছেড়ে সুফিয়ান উঠে দাঁড়ালো। প্রাণেশার পাথরের মতন শক্ত হয়ে বসে আছে। সুফিয়ান এক গ্লাস পানি পান করে নিজেকে শান্ত করলো, তারপর লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় শুয়ে প্রাণেশাকে টেনে নিজের বুকের উপর শোয়ালো। প্রাণেশা ঘোর থেকে বেরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। ছাড়ুন আমায়, এমন একজন নিকৃষ্ট মানুষের সাথে আমি সংসার করব না, ডিভোর্স দিব আমি। এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলেও সুফিয়ান ডিভোর্সের কথা শুনে রাগ সীমার প্রাচীর ভেদ করে ফেলল। প্রাণেশাকে উল্টো করে বালিশে ফেলে বিছানায় হাত চেপে দিল। প্রাণেশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সুফিয়ানকে দেখছে। তার মতে সুফিয়ান একজন নোংরা মন মানসিকতার মানুষ। নিজের ছোট ভাইয়ের ভালোবাসা নিশ্চয়ই ভালো কেউ ছিনিয়ে নেয় না। সুফিয়ানের ফর্সা ধপধপে মুখটা রাগে লাল হয়ে আছে। প্রাণেশার মুখের কাছে মুখ নিয়ে রাগে চিৎকার করে বলল। এই আশা ভুলে যা, এই নিকৃষ্ট মানুষের সাথেই সারা জীবন কাটাতে হবে তোকে। কোর্টে গিয়ে ডিভোর্স পেপার রেডি করবি? কিভাবে? কোর্টে তোর প্রবেশ নিষিদ্ধ করে দেব। একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আগেও আমার ছিলি, আর জীবনের শেষ দিন পর্যন্ত আমারই থাকবি। তারপর শ্বাস ফেলে হুট করে সুফিয়ান মুখে দুষ্টু হাসি দিয়ে প্রাণেশার গলার কাছে নাক ঘষে হালকা কঞ্চে বলল। প্রাণ, আমি চাইলে এখনই বাসও সেরে ফেলতে পারি। প্রাণেশা হা করে তাকিয়ে থেকে ভাবল। লোকটা তো দেখছি ভীষণ লুচু। এক ধাক্কা দিয়ে সুফিয়ানকে সরিয়ে পাশ ফিরে শিপ বলল প্রাণেশা। সুফিয়ান বাঁকা হেসে উল্টো হয়ে বুকে ভর দিয়ে শিপ বলল। সুফিয়ানের ঘুম এসে পড়লেও প্রাণেশা এপাশ ওপাশ করতে থাকলো। নতুন জায়গা আসলে প্রাণেশার ঘুম আসে না। এবার বিরক্ত হয়ে উঠে বসল। ঘুম না আসায় মেজাজও পিকে যাচ্ছে। প্রাণেশাকে উঠতে দেখে সুফিয়ান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে, ঘুমাচ্ছ না কেন? প্রাণেশার মনে পড়ল রেয়ানের সঙ্গে প্রেমের শুরুটা হয় ফোনে একটা রং নাম্বারে কল চলে গেছিল। তারপর প্রাণেশা সরি বলতে নিলে থমকে গিয়েছিল এক
মোহময় পুরুষ কণ্ঠে। রেয়ানকে তখনও দেখেনি প্রাণিশা। সম্পর্কের তখন 2 মাস। কত অদ্ভুত স্বপ্ন দেখেছিল প্রাণিশা। আর রেয়ান বলেছিল, আমাদের বিয়ের পর তোমার ঘুম না আসলে আমি তোমাকে আমার বুকে মাথা রেখে ঘুম পাড়াবো। প্রাণিশা খিলখিল করে হেসে বলেছিল, এভাবে কি ঘুম আসবে? দেখা যাবে আপনি ঘুমিয়ে পানি হয়ে যাবেন আর আমি ওভাবেই জেগে থাকবো। রেয়ান জোর দিয়ে বলেছিল। হ্যাঁ, ঘুম আসতে বাধ্য। সুফিয়ানের ডাকে কল্পনা থেকে বেরিয়ে আসলো প্রাণিশা। চোখের কোণায় জলটুকু জমা মুছে নিল, আবার বালিশে মাথা এলিয়ে দিল। সুফিয়ান হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। প্রাণিশার বুকে মাথা রেখে আস্তে পিষ্টে জড়িয়ে চোখ বুঝলো। প্রাণিশা হকচকিয়ে বলল, আরে আরে, হচ্ছেটা কি? উঠুন বলছি। আমার বুকে মাথা রাখার অধিকার দেইনি আপনাকে। সুফিয়ান বলল, বুকে মাথা রাখার জন্য বিয়েই যথেষ্ট। আমার আর এক্সট্রা কোনো সুপারিশের প্রয়োজন নেই প্রাণ। প্রাণিশা তারপরও কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু আর পারল না। শক্তিতে হেরে ক্লান্ত হয়ে চোখে ঘুম নেমে আসলো। প্রাণিশা ঘুমিয়ে পড়তেই সুফিয়ান প্রাণিশার কপালে আর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চাদরটা ভালো করে টেনে দিল। তারপর বুকে আবার মুখ গুজে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার প্রাণ, আর কারো অস্তিত্ব থাকবে না তোমার মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণিশা দেখলো 9টা বাজে। সাধারণত 7টার মাঝে প্রাণিশা জেগে পড়ে। রাতে দেরিতে ঘুম হওয়ায় লেট হয়ে গেছে। মনে মনে প্রাণিশা লজ্জা পেল। স্বামীকে না মানলেও এটা সত্য যে বিয়ে হয়েছে, এখন সে বিবাহিত। এতক্ষণ পর্যন্ত ঘুমানো মানায় না। ভেতরে ভেতরে ভয় লাগছে। শ্বশুরবাড়ির মানুষজন না জানি কেমন হয়। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো সুফিয়ান প্রাণিশার দিকে এসে কপালে চুমুখে বলল, শুভ সকাল প্রাণ, যাও শাওয়ার নিয়ে এসো। সুফিয়ানের কথায় প্রাণিশা কেমন যেন ঘোর ঘোর লাগে। সুফিয়ান শুধু একটা ব্লু ট্রাউজার পরে আছে। পায়ের দিক তাকিয়ে প্রাণিশা হাঁ করে তাকিয়ে রইল। ছেলে মানুষের পা এত ফসা হয়? প্রাণিশা ঘোরে অজান্তেই ছুঁয়ে বলল, এত সুন্দর কেন? সুফিয়ান প্রাণিশার মুখভঙ্গি দেখে ঠোঁট টিপে হাসল। কানের কাছে দুষ্ট স্বরে বলল, পছন্দ হয়েছে? প্রাণিশার ধ্যান ভেঙে গেল। সামনে তাকিয়ে সুফিয়ানের মুখে দুষ্টু হাসি দেখতেই মনে পড়ল সে কি করেছে। লজ্জায় গাল লাল হয়ে গেছে প্রাণিশার। প্রাণিশা দ্রুত কোপা করে উঠে পড়ল। সুফিয়ান হেসে উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট পরে নিল। প্রাণিশা রেডি হয়ে বেরোতে সুফিয়ান বলল, নিচে যেয়ে সবার সাথে খাবার খেতে। অন্য কোনো কারণ হলে প্রাণিশা না করে দিত, কিন্তু বড়দের অসম্মান করতে চায় না সে। তাই সুফিয়ানের পিছু পিছু নেমে এলো। লাল শাড়িতে পুতুলের মতো সুন্দর লাগছে প্রাণিশাকে। ডাইনিং টেবিলে বসতে খেয়াল করলো এতক্ষণ সবাই গল্প করলো। সুফিয়ানকে দেখে সবাই নিচের দিকে তাকে খাবার কাছে, কারণটা বুঝতে পারলো না প্রাণিশা। সুফিয়ানের বাবা মা খুব ফ্রি মাইন্ডেড, প্রাণিশাকে খুব আদর করেছে, কিন্তু সুফিয়ানের ফুপু এত আদর সহ্য করতে পারছে না। মুখ ফুসকে পড়ল, নতুন বউ দেখি এত দেরি করে ঘুমালে চলে? তোমার উচিত ছিল সকালে উঠে সবার আগে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে তারপর বসা। প্রাণিশা মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না। কিন্তু সুফিয়ান খাবার প্লেটটা চামচ দিয়ে খটখট আওয়াজ করে বলল, ফুপুমণি, তুমি দেখছি আজকাল খুব সাংসারিক হয়ে গেছো। এত উন্নতি কবে হলো? তুমি তো বিয়ের 2 দিন পরেই শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো। মিসেস কাবিরার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। অন্য কেউ সুফিয়ানের জায়গায় হলে তিনি ছেড়ে দিতেন না, কিন্তু সুফিয়ানের সামনে আর বলার সাহস পেল না। কলিং বেলের আওয়াজে সবার নজর গিয়ে পড়ল দরজার সদর দরজায়। কাজের লোক গিয়ে দরজা খুলে দিল। ব্যক্তিটি ভেতর ঢুকতে প্রাণিশার চোখ ছলছল করলো। অস্ফুট স্বরে বলা, রেয়ান। সদর দরজার দিকে সবার দৃষ্টি গেল। ট্রলি হাতে দাঁড়িয়ে আছে রেয়ান। প্রাণিশা উঠে দাঁড়িয়ে রেয়ানের কাছাকাছি যেতে নিলে সুফিয়ান হাত ধরে ফেল। প্রাণিশা দেখলো সুফিয়ানের মাঝে কোনো প্রকার অবাকের ছাপ নেই। এ যেন স্বাভাবিক একটা বিষয়। সুফিয়ান আগের মতো চুপচাপ বসে কাঁটা চামচ দিয়ে চাউমিন খাচ্ছে। কিছুটা পানি পান করে চুপচাপ নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল, কিন্তু প্রাণিশার হাতটা ছাড়লো না। রেয়ান রাগী মুখে এগিয়ে এলো, জোরে চেঁচিয়ে বলল,
এইসবের মানে কি? তারপর বাবা মার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলল, তোমরা আমার সাথে এমন কি করে করতে পারলে? তোমাদের বড় ছেলে তো সবসময়ই তোমাদের অতি প্রিয়, তাই বলে ছোট ছেলের কোনো মূল্যই নেই? মিস্টার রাহাত কিছু বলার আগে সুফিয়ান ঠান্ডা গলায় বলল, সবাই খেতে বসো। এক কথায় সবাই চুপচাপ বসে পড়ল। এতক্ষণ যেন কিছুই হয়নি। প্রাণেশা সবার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে রইল। হে কেমন রহস্য পরিবার! সুফিয়ানের এক কথাই মনে হয় শেষ কথা। সুফিয়ান চুপচাপ বসে কিছু ফাইল দেখছে। প্রাণেশা সবার এই নির্লিপ্ততা সহ্য করতে পারছে না। নিজের একটা প্রশ্নের জবাবও পায়নি সে। সুফিয়ানের ধরে থাকা হাতটা ছাড়িয়ে দৌড়ে রেয়ানের সামনে দাঁড়ালো প্রাণেশা। রেয়ানের দৃষ্টি উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো। প্রাণেশা রেয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বহু যুগ পর যেন আপনজনকে খুঁজে পেল সে। রেয়ান প্রাণেশার মাথায় হাত রেখে বলল, বিয়ে কেন করলে প্রাণেশা? আমার ভালোবাসা এত ঠুকনো ছিল তোমার কাছে? প্রাণেশা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলল, হিচকি ওঠা গলায় বলল, বিশ্বাস করো রেয়ান, আমি কাল তোমাকে ফোন করার আগ পর্যন্ত কিছুই জানতাম না। জানলে কখনো বিয়েই করতাম না। রেয়ান প্রাণেশার হাত ধরে বলল, চিন্তা করো না, দ্রুত তোমার তালাক করিয়ে আমরা বিয়ে করে নেব। প্রাণেশা হা করে কিছু বলতে নিলে সুফিয়ান এসে এক টানে রেয়ানের কাছ থেকে ছিনিয়ে নিল প্রাণেশাকে। তারপর হাত ফাঁচ করে রেয়ানের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, সে আশা ভুলে যায় রেয়ান, এই আশা কখনো পূরণ হওয়ার নয়। তারপর রেয়ানের কানের কাছে হালকা আওয়াজে বলল, কি জানিস তো, অগাস্টিন বলেছেন দুর্বলেরা ভাগ্যে বিশ্বাসী হয় আর সবলেরা তা ছিনিয়ে নেয়। বলি সুফিয়ান দূরে সরে আসলো। রেয়ানের মুখ লাল হয়ে আছে। দুজনের চোখে যেন এক নিশ্চুপ যুদ্ধ চলছে। একজনের চোখে জিতে যাওয়ার জ্যোতি আর আরেকজনের মধ্যে চাপা ক্ষোভ। রেয়ান ফসফস করতে করতে নিজের রুমের দিকে হঠাৎ হলো। প্রাণেশা সেই দিকে তাকিয়ে আছে। মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। নিজেকে বেঈমান মনে হচ্ছে তার। ভালোবাসার মানুষটাকে ধোঁকা দিয়ে কি করে সুখী হবে সে? যদিও সে চায়, কিছুই করেনি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সুফিয়ান এতক্ষণ হাসলেও এখন চোখ লাল করে তাকিয়ে আছে প্রাণেশার দিকে। সাহস কি করে হয় পর পুরুষকে জড়িয়ে ধরে স্বামীর সামনে? প্রাণেশার হাত ধরে নিজের রুমের দিকে নিতে ধরলেই রাহাত সাহেব বলেন, আহা, মেয়েটাকে ছেড়ে দাও, ওর কি দোষ? সুফিয়ান চোখ লাল করে রাহাত সাহেবের দিকে তাকালো, ঘাড় পাকিয়ে বলল, আমার এবং আমার স্ত্রীর মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে কথা বলার অনুমতি দেইনি আমি। আমার জীবনের সিদ্ধান্ত আমি একা নিতে শিখেছি বহু আগেই। রাহাত সাহেব মুখ নিচু করে রাখলেন। সুফিয়ান প্রাণেশাকে ধরে উপরে নিজের রুমে নিয়ে গেল। দরজা খুলে প্রাণেশাকে ফ্লোরে ছুঁড়ে ফেলল। সুফিয়ান দরজা লক করতেই প্রাণেশা উঠে দাঁড়িয়ে গেল। ভয় তার গলা শুকিয়ে আসছে। লোকটা যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা একদিনেই বুঝতে পেরেছে প্রাণেশা। সুফিয়ানের মুখটা অস্বাভাবিক লাগছে। প্রাণেশার কাছে কেমন যেন উন্মাদের মতন। ঘাড়ের নীল রক্তটা ফুলে আসছে, চোখের পলকও যেন আটকে আছে। প্রাণেশার কপালে কপাল ঠেকিয়ে পেছনে হাত বেঁকিয়ে ধরল সুফিয়ান। প্রাণেশার মুখ চোখ কুচকে এলো ব্যথায়। সুফিয়ান জোরে হাসা শুরু করলো। এমন পরিস্থিতিতে কেউ এভাবে হাসতে পারে তা প্রথম দেখলো প্রাণেশা। ভয় ঘা গুলিয়ে আসছে তার। ভেতরে সব যেন এক্ষুনি বেরিয়ে আসবে। সুফিয়ান প্রাণেশার কপাল ছুঁয়ে হেসে বলল, এত ভয় পাও তাহলে ওই কাজ কেন করলে প্রাণ? প্রাণেশা থরথর করে কাঁপছে। সুফিয়ান আরো জোরে চিৎকার করে জিজ্ঞেস করলো, কেন করলে বলো? সাহস কি করে হলো অন্য কারো ছোঁয়া শরীরে মাখার? বলি সুফিয়ান ঘন ঘন শ্বাস নেয়। তারপর মুখটা এমন করলো যখন কোনো বাচ্চার মাথায় চমৎকার বুদ্ধির আবির্ভাব ঘটে। এমন ভঙ্গিতে মাথা নেড়ে বোকা হেসে পড়ল। পেয়েছি, চলো আমার সাথে। প্রাণেশার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এতক্ষণে সে বুঝে গেছে সুফিয়ান স্বাভাবিক মস্তিষ্কের মানুষ নয়। সাইকোলজিক্যাল কন্ডিশন ভালো না তার, না হলে এমন ব্যবহার নর্মাল কেউ করে না। সুফিয়ান বাথরুমের ভেতরে তাকে ঢোকাতে প্রাণেশার ভেতরে থক করে উঠল। তাহলে কি এবার বাচ্চাকে চুবিয়ে মারবে? মানুষ সব কিছু হারাতে পারলেও প্রাণ হারাতে চায় না। প্রাণেশা ভয়ে মুখ চেপে খেতে উঠল। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, প্লিজ প্লিজ ছেড়ে দিন আমায়, আর কখনো এমন হবে না, মারবেন না আমাকে। সুফিয়ান কোনো উত্তর দিল না। প্রাণেশাকে রেখে রুম থেকে একটা সোফা নিয়ে এলো।
যা দিয়ে থালা বাসন মাজা হয়। ভীষণ রুক্ষ, মাঝে মাঝে বেশি ঘষা লাগলে হাত চুলে যায়। প্রাণিশাকে বাথটবে বসে হাতের চুড়ি খুলে এক নাগাড়ে ঘষতে থাকলো। হাত থেকে শুরু করে গলা পর্যন্ত অনবরত ঘষে গেল। প্রাণিশার মুখ যখন ব্যথায় লাল হয়ে গেল তখন সুফিয়ান থামল। মুখের অভিব্যক্তি এখনও স্বাভাবিক নয়। প্রাণিশা প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে তখন সুফিয়ান প্রাণিশার মুখটা আঁচলায় নিয়ে নরম গলায় বলল, আমার জিনিসে আর কখনো অন্য কারো ছোঁয়া লাগাবে না প্রাণ। দেখলে তো কত কষ্ট হয় ছোঁয়া মুছতে। আমি একবার হারিয়েছি, আর হারাতে দেব না। প্রাণিশা সুফিয়ানের পাগলামিতে তাচ্ছিল্য করে হাসল। ভেঙে যাওয়া গলায় ধীরে ধীরে বলল, আপনি একটা পাগল। মানুষ খুন করতেও আপনার হাত কাঁপবে না। সুফিয়ান প্রাণিশার চুলের মুঠি ধরে কানের কাছে বলল, খবরদার প্রাণ, আজ বলেছ ক্ষমা করলাম। দ্বিতীয়বার আমায় পাগল বললে ক্ষমা পাবে না। আর খুন করতে পারি আমি, কিন্তু তোমায় শেষ করা আমার সাধ্যের বাইরে। নিজের প্রাণকে শরীর থেকে আলাদা করা কি এতই সহজ? প্রাণিশা জ্ঞান হারিয়ে ফেলল। সুফিয়ান কোলে করে উঠিয়ে বেডে নিয়ে শুয়ে দিল। এসির সাথে অ্যাডজাস্ট ফ্যান অন করে টাওয়াল দিয়ে প্রাণিশার হাত পা মুখ মুছে নিল। ব্যথা কমার একটা ক্রিম নিয়ে হাতে আর গলায় লাগিয়ে দিল। তারপর বেডে বসে ফোনটা হাতে নিয়ে হসপিটালে কল করলো। আশাদ, তুমি আজকের পেশেন্টগুলোকে অন্য কোনো ডাক্তারের কাছে পাঠিয়ে দাও। আজ আমি আসবো না। পেশেন্টদের কিছু ফাইল আছে, এসে নিয়ে যেও, দেখে রেখেছি। বলে ফোন সুইচ অফ করে দিল। সে পেশায় একজন সিনিয়র হার্ট সার্জন। বর্তমানে সে নিজের একটা হাসপাতাল বানানোর একটা প্ল্যান করেছে। সেটার কাজ কমপ্লিট হলে সেখানে জয়েন করবে সে। প্রাণিশার মুখের দিকে তাকিয়ে সুফিয়ান দেখলো মুখ লাল হয়ে গেছে, একটা চিনির পুতুল। প্রাণিশা ছোট্টখাটো ব্যথায়ও তার নাজেহাল অবস্থা। সুফিয়ান যে ওষুধ দিয়েছে তাতে রাতের আগেই ব্যথা কমে যাবে, কিন্তু এখন সুফিয়ানের নিজেরই চিন্তা হচ্ছে। নিজের ডাক্তারিতে ভরসা করতে পারছে না, তাই হসপিটালে মানা করে দিল। কিছুর যদি প্রয়োজন হয় প্রাণিশাকে জড়িয়ে ধরে সেও পাশে শুয়ে পড়ল। প্রাণিশার হাতটা মুখের সামনে নিয়ে বিড়বিড় করে বলল, প্রাণ, এই পৃথিবীতে প্রেমিক অনেকেই হয়, কিন্তু পাগল প্রেমিক সবাই হতে পারে না। পাগল প্রেমিক হওয়া সহজ নয়, কারণ পাগলদের ভালোবাসার সীমা বোঝে না।